হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো, খুব হাসিখুশি আছো, খুব হাসিখুশি থাকো। আমি সেটাই চাই। দেখো, আমার লাইফে এত কিছু ঘটে গেছে, আমি তোমাদের সাথে মোটামুটি সবই শেয়ার করেছি, করবও। এখনও ডিটেলসে তোমাদেরকে সেভাবে কিছু বলা হয়নি যে কি ঘটেছে আমার সাথে, কি করেছে তারা আমার সাথে। কিন্তু মোটামুটি একটা ধারণা তো তোমাদের হয়েই গেছে যে আমি কি দেখেছি বা কি সহ্য করেছি। শ্বশুরবাড়ি সম্পর্কে মানুষের মনে বিয়ের আগে একটা খুব ভালো ধারণাই থাকে, খারাপ ধারণা কারোর মনে থাকে না। খুব ভালো একটা স্বপ্নর মতো একটা ব্যাপার থাকে যে যার সাথে বিয়ে হবে সেই মানুষটা ভালো হবে, সেই মানুষটা আমাকে যত্ন করবে, ভালো রাখবে, আগলে রাখবে। ভালো একটা শ্বশুরবাড়ি পাবো, যেরকম আমার বাবার বাড়ি, যেরকম আমার মা বাবা ভালোবাসে ঠিক সেরকম। আমার স্বামী আমাকে বুঝবে। আরও কত কি এই রকমেরই একটা ধারণা থাকে। তার সাথে একটা নতুন জীবন শুরু করব, কি করব না করব মনের মধ্যে একটা প্ল্যানিং মানুষ করতেই থাকে। বিয়ে করার আগে পর্যন্ত, বিয়ের সময় পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে একটা মেয়ের মনে বা একটা ছেলের মনে এই জিনিসগুলোই ঘোরে। বিয়ে হয়ে সে অন্য বাড়ি পা রাখার পর যদি ভাগ্য ভালো থাকে তার সেই স্বপ্নগুলো সত্যি হয়। আর যদি আমার মতো কারোর ভাগ্য থাকে তো তার সে স্বপ্নগুলো দুঃস্বপ্ন হয়ে তার সামনে দেখা দেয়। এতটাই খারাপ, একটু এদিক ওদিক মানুষের হতেই পারে যে আমি হয়তো অনেক কিছু বেশি হয়তো ভেবেছিলাম, বাট সেটা হলো না, তার থেকে কিছুটা কম হলো। কিন্তু আমি সেরকম বেশি কিছুই ভাবিনি। খুব সাধারণ একটা মনের মধ্যে কল্পনা ছিল যে আমার স্বামী আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে, আমাকে সম্মান করবে, আমার পাশে থাকবে। যে কোনো পরিস্থিতিতে, সুখ হোক, দুঃখ হোক, যে কোনো পরিস্থিতিতে আমার সুখে অসুখে আমি তাকে সাথে পাবো। কিন্তু না, বিয়ের পর গিয়ে একদম পুরো অন্যরকম একটা সবকিছু দেখলাম আমার চোখের সামনে। সেই মানুষটা সম্পর্কে আমার তখনও সেরকম কোনো ধারণাই ছিল না যে এই মানুষটাও পুরোপুরি অন্যরকম। তখন তাকে আমি সেরকমভাবে বুঝতে পারিনি। তবে তার মা-বাবা বিয়ের ১-১.৫ মাসের মধ্যেই আমার কাছে সবকিছু ক্লিয়ার করে দিয়েছিল যে টাকা ছাড়া তারা কিছুই বোঝে না, কিছুই চেনে না, কিছুই চায় না। আমি অনেক রকম করে বোঝাবার চেষ্টা করেছি, তাদেরকে বুঝিয়েছি যে টাকা সারা জীবন থাকে না। আর প্রত্যেক মা-বাবাই নিজের সাধ্যমতো সবকিছু দিয়েই মেয়েকে পাঠায়। খালি হাতে কেউ মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাতে চায় না। যতটুকু ক্ষমতা প্রত্যেক মা-বাবা নিজের মেয়েকে দেয়। কেন দেবে না বলুন? প্রত্যেক মা-বাবারও একটা স্বপ্ন থাকে যে আমার মেয়েকে আমি এইভাবে সাজাবো, আমার মেয়েকে আমি এই দেবো, আমার মেয়েকে সেই দেবো, আমার মেয়ে যেন ভালো থাকে। সেই জন্য একজন মা-বাবারা সবকিছু করতে রাজি থাকে। আমার মেয়ে সুখে থাকুক, শান্তিতে থাকুক স্বামীর সাথে। আমার মা-বাবাও দিয়েছে, করেছে। কিন্তু তার পরিবর্তে আমার মা-বাবা একদিন শান্তি পায়নি। একদিন শান্তির মুখ দেখেনি। আমি যতই না বলি, শুরু থেকে আমি কিছুই তাদের জানাইনি, কিছুই তাদের বুঝতে দিইনি। কিন্তু মা-বাবা তো, আমি যখনই বাবার বাড়ি আসতাম আমার চোখ মুখ দেখে আমার মা-বাবা কিছু তো আন্দাজ করত। অনেকবার জিজ্ঞাসা করেছে আমাকে। আমি মিথ্যে হাসি মুখের মধ্যে নিয়ে ঘুরতাম, মিথ্যে হাসি নিয়ে বলতাম, "না, আমি ভালো আছি।" কিন্তু তারা তো আমাকে জন্ম দিয়েছে। তারা ঠিক বুঝতে পারত যে আমি ভালো নেই। কিন্তু আমি তাও মুখে আনিনি, তাও আমি বলিনি যে আমার শ্বশুর-শাশুড়ি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে। কথায়, কথায় আমার মা-বাবা তুলে কথায়, কথায় খোঁটা দেয়। বলে, "তোর মা-বাবা কিছুই দেয়নি। আমরা ঠকে গেছি। আমরা আরও টাকা পেতাম অন্য কোথাও ছেলের বিয়ে দিলে।" অনেক কিছু, অনেক কিছু। কথায়, কথায় মা-বাবা তুলে কথা বলা। যেটা একটা মেয়ের সবথেকে বেশি খারাপ লাগে। হতেই থাকতো এরকম দিনের পর দিন। সবথেকে অবাক লাগতো যে যার হাত ধরে আমি তাদের বাড়িতে গিয়েছি, তাদের বাড়িতে ঢুকেছি, সেই মানুষটা কখনো এইসব কথার প্রতিবাদ করত না। একদম চুপচাপ থাকতো। ওদের হয়েও কিছু বলত না, আমার হয়েও কিছু বলত না। আমি ১ম বুঝতে পারতাম না যে মানুষটা এরকম আচরণ কেন করছে? কিছু তো বলবে।
কিছু বলতো না প্রথম। আমি অনেকবার হয়েছে আমি তার কাছে গিয়ে কেঁদেছি। দেখো তোমার মা-বাবা আমাকে এরকম বলছে, সবসময় টাকা। আমার বাবা অত টাকা কোথায় পাবে যে সবসময় টাকা দিতে পারবে? আর থাকলেই বা মানুষ দেবে কেন? সবার নিজের ঘর সংসার আছে। কারো সংসার তো কেউ চালিয়ে দেয় না। আমার বড় পরিবার, আমার বাবার উপরেই পুরো পরিবারটা। আমার ভাই আছে, ভাইয়ের বিয়ে হবে, তার বউ, তার সংসার। তো আমার মা-বাবার যে আমি একমাত্র সন্তান সেটা তো নয়। তো এত আশা তোমরা কি করে করো? মানে বলছি তো আপনার মানে তোমরা ধারণা করতে পারবে না যে লোভের কোনো সীমা ছিল না। মানে ওদের ভেতরে যে লোভের কত বড় কি বলবো কুয়া ছিল আমি মানে নিজেই আমি তার তল খুঁজে পাইনি। ওদেরকে কিছু দিয়েও ওদের মনঃপুত করা যেত না। কোনো জিনিস দিয়ে ওদের কাছে শান্তি নেই। সব সময় মানে যা কিছু ওদেরকে দেওয়া হতো কোনো জিনিস ওদের পছন্দ হতো না। অথচ আমাকে এমন মানে শাড়ি দিয়েছিল বিয়েতে, যেগুলো ফেলে দিলে রাস্তায় কেউ ছোবে না। মানে ধারণার বাইরে। জুতোর বক্স দেখেছো? জুতোর বক্স? জুতোর বাক্সগুলো কেটে ট্রে বানিয়েছিল। জুতোর বাক্সগুলো ট্রে বানিয়ে কেটে পরে ট্রে বানিয়ে ওইটাতে এত খারাপ শাড়ি দিয়েছিল, মানে যেগুলো ওর বলেছিল পরে আমাকে নাকি আমার নাকি যোগ্যতা নেই ভালো শাড়ি পরার। ওর ২ মেয়ে যে শাড়িগুলো পরতো না, যেগুলো রিজেক্টেড, সেগুলো আমার মুখের সামনে বলেছে। যেগুলো ওদের নাকি যোগ্য বলে মনে হয়নি, সেই শাড়িগুলো, ওই শাড়িগুলো মানে এখন কেউ পরে না। এত খারাপ মানে কি আর বলবো? বিয়েতে মানুষ একজন বউকে সবথেকে ভালো জিনিসটা দেয়। আমি নেব খারাপটা। কিন্তু যার বিয়ে তাকে তো আমার সাধ্য অনুযায়ী আমি ভালো জিনিসটা দেব। সে আমার বাড়ির বউ। কিন্তু বাড়ির বউকে ওরা একদম সবদিকে যে আলমারি ঝাড়া যে শাড়ি, যে শাড়িগুলো একদম রিজেক্টেড হয়তো লোককে দিয়ে দেওয়া যায়, বাড়ির কাজের লোককে দিয়ে দেওয়া যায়, সেই শাড়িগুলো আমাকে জুতোর প্যাকেটে করে প্যাকিং করে আমাকে দত্তে পাঠিয়েছিল। আমার মা-বাবা ওই প্যাকেটগুলো দেখে কাউকে আর দেখাতে পারেনি তত্ত্বগুলো। সবাই বলছে, "দেখি কি তত্ত্ব এসেছে, দেখি কি তত্ত্ব এসেছে।" কয়েকটা মাত্র মানে কি বলবো ৩-৪ টে মোটে ট্রে, কোনো মিষ্টি নেই, মাছ নেই। মানে বুঝতেই পারছে বিয়েবাড়িতে মিষ্টি, মাছ এইগুলো তো একটা শুভ জিনিস। কিচ্ছু ছিল না। ১ প্যাকেট মিষ্টিও নেই। ওই ৪-৫ টা জুতোর ট্রে, ওই একদম সেই বাজে একদম শাড়ি, ওই শাড়িগুলো পরলাম। তো আমি যেদিন যাবো আমার শ্বশুরবাড়ি বলেইছি আমার সব জিনিসপত্র এখনো ওখানে রাখা রয়েছে। যেদিন আমি যাবো তোমাদেরকে আমি দেখাবো ওই শাড়িগুলো এখনো আমার আলমারির মধ্যে রয়েছে। আমি ওই শাড়িগুলোই পরেছি। আমি কখনো অবহেলা করিনি। পরেছি আমি ওই শাড়িগুলো। আমি দেখাবো ওই শাড়িগুলো আপনাদেরকে যে কেমন মানে কোয়ালিটি আর কেমন ধরনের শাড়ি আমাকে দিয়েছিল। তাও আমি ওদের আশীর্বাদ মনে করে আমি ওই শাড়িগুলোই পরেছিলাম যে শাড়িগুলো আমি পরতাম না। আর আমার এত খারাপ লেগেছিল যখন বলেছিল আমার মেয়েদের আলমারি ঝাড়া শাড়ি। তোর এই শাড়ি থেকে এই শাড়িগুলোই তোর যোগ্য। তুই এর থেকে ভালো শাড়ি পরার তোর যোগ্যতা নেই। সেই মুহূর্তে একজন মেয়ের যে কেমন লাগে বলে বোঝাতে পারবো না। মানে নিজেকে মূলত আমি এত মানে তুচ্ছ, কই আমি তো কখনো বুঝতে পারিনি আমি এত তুচ্ছ। এদের কাছে আমি এত তুচ্ছ কি করে হয়ে গেলাম? সহ্য করার আমাদের সকল বাড়িতে জানো তো? মায়েরা সাধারণত বলে কি সহ্য করবি। সহ্য করা নাকি ভালো। যে সয় সে রয়। সহ্য করেছি। দিনের পর দিন সহ্য করেছি। এত হয়তো এখনকার মেয়েরা খুব একটা সহ্য করে না। করেছি সহ্য। মানে আমার ওখানে বেঁচে থাকাটাই ওরা দুর্বিষহ করে তুলেছিল।
আর হয়তো বেঁচে থাকতে পারতাম না আমি ওখানে থাকলে। কিন্তু কি করব, আমার তখন ছেলেটা হয়ে গেছে। ছেলেটা আমার ৬ মাসের। অনেকবার হয়েছে যে আমি ভেবেছি যে এই জীবনটা আমি আর রাখব না। উঠেছি বিছানা থেকে। কিন্তু ছেলেটার মুখে যে আলোটা পড়তো, বেড লাইটের টিমটিমে একটা আলো, সেই আলোতে যখন ছেলেটার মুখটা দেখতাম না, আর পাটা আগে নিয়ে যেতে পারিনি। যে আমি যদি কিছু করে ফেলি তো ছেলেটাকে কে দেখবে? ব্যাস এই এই জিনিসটা খুব মাথার মধ্যে তখন আসতো। অনেকবার ওঠার চেষ্টা করেছি। যখন দিনের পর দিন এই জিনিসগুলো দেখতাম, ছেলে হওয়ার পরেও দেখলাম আরো বেড়ে গেছে ওদের না, শারীরিক মানসিক নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে। তখন আর কখনো কখনো মনে হতো আর সহ্য করতে পারছি না, আর কত সহ্য করব, আর পারছি না। তখন মনে হয়েছে কি, আর এই জীবনটার প্রতি আমার কোনো মায়া নেই, বিতৃষ্ণা ধরে গেছে জীবনটার প্রতি। কিন্তু ছেলেটার জন্যে জীবনটা শেষ করতে পারিনি। তারপর মনে হতো যে আমার যদি কিছু হয়ে যায়, ছেলেটা তো সবকিছু হারাবেই, আর যা যাবে আমার মা বাবার যাবে, ওদের তো কিছু যাবে আসবে না। তো আমি এরকম মানুষগুলোর জন্য নিজের জীবনটা কি কি জন্য আমি দেব, যখন ওদের কিছু যাবে আসবেই না। আমার যে কষ্ট হচ্ছে, আমি যে কাঁদছি, আমার কষ্ট হচ্ছে, এগুলো ওরা নাটক মনে করতো, বলতো আর আমি নাকি নাটক করছি। সংসারটা জোড়া লাগানোর জন্য, সংসারটা ঠিক রাখার জন্য আমি অনেক হাত জোড় করেছি, পায়ে পড়েছি, কেঁদেছি, মাথা ঠুকেছি ওদের চোখের সামনে। এগুলো সব ছিল ওদের কাছে নাটক। তো যে মানুষগুলো আমার চোখের জলেরই দাম দেয় না, যার সাথে বিয়ে করে যাদের বাড়ি গেলাম, সেই মানুষটাই যখন বলছে যে তুমি নাটক করছো, আমার মা সেরকম কিছু বলতে পারে না, আমার বাবা সেরকম কিছু বলতে পারে না, বা টাকার জন্যই বিয়েটা করেছিলাম, টাকা দরকার ছিল আমার সেই মুহূর্তে, ওই টাকাটা অন্য কেউ দিত না। সেই মুহূর্তে আমি বুঝলাম যে এই মানুষটাও ওদের মতোই, ঠিক মা বাবার একদম যোগ্য ছেলে, মা বাবার মতোই, কিছু আলাদা নয়। তখন আমার মনের মধ্যে যে শেষ আশাটা ছিল যে ওই মানুষটা তো ভালো, ও তো আমাকে বলেনি কোনোদিনও টাকার কথা, তখন সেই আশাটাও শেষ হয়ে গেল যে ও তাহলে টাকাটাই দরকার, আমাকে কারোর দরকার নেই। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, কেঁদেছি, তখন অতিরিক্ত কেঁদেছি, অনেক টাইম লেগেছে আমার ওই সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসতে, অনেক সময় লেগেছে। আমি কিছুতেই মানে মানতে পারিনি যে এরকম কিছু ঘটবে, বা এত চেষ্টা করার ফলও এরকম হবে। তো এখন আমি নিজেকে অন্যরকম করার চেষ্টা করছি, নিজেকে ভেতর থেকে অনেকটা শক্ত করেছি। আমি সবারই আগে একজন মা, যে আমাকে যাই বলুক যাই করুক, আমি তো জানি যে আমি যেটা করেছি সেটা ঠিক করেছি। আমার দিক থেকে আমি কি করেছি, কতটা চেষ্টা করেছি, আমি জানি আর ভগবান জানে, আর আমার বাড়ির লোক জানে। আর বিশ্বাস সবার নিজের নিজের কাছে, যার বিশ্বাস করা সে করবে, যার বিশ্বাস করার নেই সে বিশ্বাস করবে না। পায়ে পড়ে হাতে ধরে আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, এরকমভাবে কেউ কখনো কাউকে বিশ্বাস করতে পারে না। বিশ্বাস মানুষের ভেতর থেকেই আসে। তাই
আমি এখন পুরোপুরি নিজেকে অনেকটা পরিবর্তন করেছি, এইসব সিচুয়েশন থেকে বেরিয়েছি। ওই মানুষটার প্রতি আর সেরকম আমার মনের মধ্যে কোনো ফিলিংস নেই। কারণ আস্তে আস্তে থেকে যখন দেখলাম যে ওই মানুষটার ভেতরে আমার জন্য কিছুই নেই, ভালোবাসা তো দূরে থাক, এই এতদিনে কোনো একটা টানও তৈরি হয়নি, যেটা বাড়ির মধ্যে একটা কুকুর বিড়াল জন্তু জানোয়ার পাখি পুষলে মানুষের মনের মধ্যে তৈরি হয়, সেই টানটুকুও আমার প্রতি কখনো তৈরি হয়নি। আমি অপেক্ষা করে আজকে আমি বুঝে গেছি যে ওর মনের মধ্যে আমার জন্য কখনোই কিচ্ছু ছিল না। যদি থাকতো সে বুঝতো, এতটা টাইম কম ছিল না একজনের বোঝার জন্য, কম সময়ে আমি দিইনি তাকে। কিন্তু সে বুঝলো না। কখনো ডিভোর্সের পরও মানুষ বুঝে, ফিরে আসে নিজের সংসারে, ক্ষমা চায়, ভুলগুলো ঠিক করে নিতে চায় নিজের সন্তানের জন্য, সংসারটা আবার জোড়া লাগানোর চেষ্টা করে। কিন্তু ওই মানুষগুলো যারা শুধু টাকাকে ভালোবাসে, টাকা চায়, তারা অন্য কখনো কোনো মানুষকে ভালোবাসতে পারবে না। তারা অতিরিক্ত স্বার্থপর। আর এইসব মানুষরা আমাদের সমাজের জন্যেও অনেক ক্ষতিকারক, যার জন্যে আমি চাই যে সবাই এই ব্যাপারটা জানুক। আর আমার এইরকম পরিস্থিতি থেকে আরও যে বোনেরা আছে, আরও যে মহিলারা আছে, দিদিরা আছে, প্রত্যেকে যেন শিক্ষা নেয়, আর প্রত্যেকে যেন স্ট্রং হয় ভেতর থেকে, যে কোনো পরিস্থিতির সাথে মোকাবেলা করার জন্য যেন নিজেকে তৈরি রাখে, যেন ঘরে বসে বসে কাউকে চোখের জল না ফেলতে হয়, যেন কারো পায়ের তলার চপ্পলের মতো, জুতোর মতো জীবনটা না কাটাতে হয়, যেন কারোর ইশারায় ওঠা বসার মতো দাসত্ব না করতে হয়। বিয়ে হলো একটা সম্পর্ক, যেটার মধ্যে সম্মান থাকে, ভালোবাসা থাকে, বিশ্বাস থাকে, ভরসা থাকে, যেখানে এইগুলোর কিছুই বর্তমান নেই। সেই সম্পর্কটা টেনে নিয়ে যাওয়া মানে সম্পর্কটাই তো নেই, মরে গেছে সম্পর্কটা। একটা মৃত সম্পর্ককে বয়ে নিয়ে যাওয়ার কিন্তু কোনো মানেই হয় না। লোক দেখিয়ে কি লাভ? কিছু লাভ নেই। যখন মনে হবে সেই মানুষটা আমাকে যত্ন করে, আমাকে ভালোবাসে, আমার চোখে জল পড়লে তার কিছু যায় আসে, আমার কষ্ট হলে সেই মানুষটারও কষ্ট হয়, তখন অবশ্যই তার কথায় উঠুন বসুন, অবশ্যই তার কথা মানুন, তাকে ইম্পর্টেন্স দিন, তার জন্য সব কিছু করুন। কিন্তু যেই মুহূর্তেই মনে হবে যে সামনের মানুষটা আপনাকে এক কণাও সম্মান করে না, আপনাকে বিশ্বাস করে না, আপনাকে কেয়ার করে না, শুধুমাত্র নিজের প্রয়োজনে আপনাকে ব্যবহার করে যাচ্ছে, তখন সেখানে থেমে যান। সেই সম্পর্কটাকে আর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ একটা মৃত সম্পর্কের ভার এতটাই বেশি, সেটা বয়ে নিয়ে যাওয়া কিন্তু খুব কষ্টকর। আমার বক্তব্য আমি তোমাদের কাছে রাখলাম নিজের মনে করে, আমার সমস্ত মনের কথা, আমার ধারণা, এতদিন ধরে, এত বছর ধরে আমার যা যা এক্সপিরিয়েন্স হয়েছে, যা যা আমি দেখেছি, বুঝেছি, আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ঠিক মনে করলে অবশ্যই কমেন্টে আমাকে সমর্থন করো, আমাকে সাপোর্ট করো। যদি মনে হয় আমি কোথাও ভুল বলছি, আমাকে সেটা কারেক্ট করে দাও। কিন্তু তোমরা যদি কিছু না বলো তাহলে আমি বুঝতে পারবো না যে তোমাদের পর্যন্ত আমার কথাগুলো পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না, তোমরা দেখছো কি না, তোমরা বুঝতে পারছো কি না। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা রেসপন্স করো, তোমরা বলো যা যার বক্তব্য আছে। এখানে আমি নিজের মনের কথা বলে ভেতরটা হালকা করতেই এসেছি, আর চাই যে আমারও যারা আছে, যারা তোমরা তো আমার পরিবার, আমার বোন, আমার দিদি, যে আমার পরিচিত বন্ধু বান্ধব, তোমরা এখন সব, তোমরা প্রত্যেকে আমার সাথে সেটা শেয়ার করো, নিজের ভালো লাগা মন্দ লাগা, তোমাদের এখন কিরকম সিচুয়েশন, কিরকম কি। আমি তো চাই সবাই ভালো থাকো, কিন্তু যদি
কারোর মনে কিছু থেকে থাকে প্লিজ আমার সাথে শেয়ার করো। আর তোমাদের সান্ত্বনা আমাকে অনেকটা ভালো রাখে। তোমাদের পাশে থাকা আমাকে অনেকটা স্ট্রং বানিয়েছে। আমি আরও স্ট্রং হতে চাই, তোমাদেরকে পাশে নিয়ে আরও অনেক দূর চলতে চাই। আমার ছেলেকে মনের মতো করে মানুষ করতে চাই। একটা ভালো প্রকৃত মানুষ বানাতে চাই, প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে চাই। আজকের ব্লগটা এতটাই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, আনন্দে থেকো আর আমাদের পাশে থেকো। কেমন? আচ্ছা তাহলে আজকে রাখি। বাই।